সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আমাদের আজকের ক্লাসে। চতুর্থ বর্ষের ছাত্রীরা, তোমাদের সাথে আজকে এটাই আমার এই সেশনের প্রথম অনলাইন ক্লাস। আমি রীতা চক্রবর্তী, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, বাড়িতেই আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব সৈয়দ ওয়ালিউল্লাহর চাঁদের অমাবস্যা উপন্যাসটি। তোমাদের 4টি উপন্যাসের মধ্যে একটি অন্যতম একটি উপন্যাস। এই উপন্যাসটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমেই সৈয়দ ওয়ালিউল্লাহ সম্পর্কে একটু আমরা আলোচনা করব। সৈয়দ ওয়ালিউল্লাহ 1922 সালের 15 আগস্ট চট্টগ্রামের 16 শহরে জন্মগ্রহণ করেন। আধুনিক কালের বাংলা সাহিত্যে প্রথম শ্রেণীর সাহিত্যিকদের তালিকায় এক আলাদা স্থান দখল করে আছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। 1939 সালে কুড়িগ্রামের হাই স্কুল থেকে মেট্রিক পাশ করেন। 1941 সালে তিনি প্রথম বিভাগে আইএ পাশ করেন। 1943 সালে ময়মনসিংহ আনন্দমোহন কলেজ থেকে বিএ পাশ করেন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে এমএ ভর্তি হন, কিন্তু পিতার মৃত্যুর পর তার পড়াশোনা বন্ধ হয়ে যায়। সৈয়দ ওয়ালিউল্লাহর 2টি গল্পগ্রন্থ নয়নচারা, 2 তীর ও অন্যান্য গল্প, 3টি নাটক বহিপীর, তরঙ্গভঙ্গ ও সুরঙ্গ। উপন্যাসের মধ্যে আছে চাঁদের অমাবস্যা, কাদো নদী কাদো, লাল সালু। ছোট গল্প নাটকে তিনি সমাজের কুসংস্কার, ধর্মীয় ভণ্ডামি, মানসিক ও চারিত্রিক স্খলন ইত্যাদি তুলে ধরেছেন। তিনি দেশ বিদেশে নানা সাহিত্য পুরস্কার এবং বাংলাদেশ সরকারের 21শে পদক লাভ করেন। 1971 সালের 10 অক্টোবর প্যারিসে তিনি মৃত্যুবরণ করেন। চাঁদের অমাবস্যা উপন্যাসটির কাহিনীটি কিছুটা এই ধরনের। কোপর নদীর ধারে চাঁদপাড়া গ্রামের অর্ধশিক্ষিত যুবক শিক্ষক আরেফ আলী শীতের এক উজ্জ্বল জ্যোৎস্না রাতে ঘর ছেড়ে বেরিয়েছিল প্রকৃতির প্রয়োজনে। প্রয়োজন মিটিয়ে ঘরে না গিয়ে সে জ্যোৎস্নার সৌন্দর্য অবলোকন করতেছিল। জ্যোৎস্নার সৌন্দর্য দেখতে দেখতে সে গ্রামের পথে বেরিয়ে পড়ে। বাজারে নিহত এক তরুণীর লাশ দেখে ঘটনাটি আরেফ আলীর মনোলোকে আলোড়ন তোলে। আরেফ আলী গ্রামের যে বড় বাড়িতে আশ্রিত, সেই বাড়ির কর্তা কাদের আলী নিম্ন শ্রেণীর এক রমণীকে সম্ভোগের উদ্দেশ্যে বাঁশঝাড়ে নিয়ে যায়। আরেফ তাকে অনুসরণ করতে থাকে। আরেফের পায়ের আওয়াজে ভয় পেয়ে কাদের রমণীটিকে গলা টিপে হত্যা করে। পরদিন কাদের লাশ সরিয়ে ফেলার প্রস্তাব দিলে স্বপ্নের ঘোরে আরেফ আলী তার সঙ্গী হয়। অন্ধকারের দেওয়াল বাস্তব জগতের সাথে সংযোগ ছিন্ন করে, কিন্তু আবার কাদেরের অর্থহীন একটি কথায় সে বুঝতে পারে বাস্তব জগতের সাথে তার সম্বন্ধ একেবারে ছিন্ন হয়নি। লেখক এখানে দেখাতে চেয়েছেন আচ্ছন্ন দেখা জগতের একরকম রূপ, আর আচ্ছন্নতার ঘোর কেটে গেলে আরেক রূপ। এই দুই জগতের মাঝখানে আরেফ আলীর বিচরণ, তার মনের দ্বন্দ্ব এই দুই জগৎকে নিয়ে। তার কাছে এই দুই জগতের অস্তিত্বই সমান সত্য। শেষ পর্যন্ত আরেফ আলী ঘটনাটি প্রথমে দাদা ঠাকুর ও পরে পুলিশকে জানায়। পুলিশ জেনে শুনেই কাদেরের পরিবর্তে আরেফকে খুনি সাব্যস্ত করে, স্বাভাবিক কারণেই, যেহেতু কাদেরের অর্থবিত্ত আছে, টাকা দিয়ে পুলিশের মুখ বন্ধ করা যায়, কাদেরও তাই করেছিল। মৃতদেহটি দেখবার এবং সেটিকে লুকিয়ে ফেলার ঘটনা এক সময় তার কাছে দুঃস্বপ্ন মনে হয়েছে, কিন্তু ঘটনাটি যে বাস্তব তাই তাকে গ্রাহ্য করতে হয়, কারণ ঘরের কোণে দড়িতে একটা ছেঁড়া লুঙ্গি ঝোলে। গতকাল লুঙ্গিটি সে ধুয়েছে, রাতে বাঁশঝাড়ে অপেক্ষাকৃত নতুন লুঙ্গিটির এ দশা ঘটে। আরেফ আলী নতুন দ্বন্দ্বের মুখোমুখি হয়, হত্যাকারী কে? এর উত্তর খুঁজতে গিয়ে সে একবার ভাবে হত্যাকারী কাদের, আবার পরক্ষণেই মনে মনে যুক্তি খাড়া করে সে কাদেরকে আড়াল করতে চায়। কিন্তু এই শেষ পর্যন্ত এই দ্বন্দ্বের সমাধান যখন কাদের জানায় যে আরেফই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। আরেফ কাদেরকে প্রেমিক পুরুষ ভেবেছে, আসলে আরেফের মন সুন্দরকে ভালোবাসে, তাই সে এভাবে ভাবতে পেরেছে। কিন্তু পরক্ষণে এ ভয়াবহ হত্যাকাণ্ডে সে শঙ্কিত ও বিপর্যস্ত হয়েছে, কারণ সে আশ্রিত, দুর্বল ও মেরুদণ্ডহীন।
যার সত্য সাহসের বড় অভাব। একটু জটিলতা তাকে ঘোরের মধ্যে ফেলে দেয়, বাস্তব আর কল্পনাকে সে এক করে ফেলে। যদিও সে একটু ভীতু গোছের, কিন্তু এই ভীরুতার কারণ আছে। একজন দরিদ্র শিক্ষক কিভাবে পেরে উঠতে পারে একজন বিত্তশালীর কাছে? যুবক শিক্ষক ভীতু হলেও একটু বিশ্লেষণধর্মী। দেরিতে হলেও সে অর্থবিত্তের কাছে হেরে যায়নি, জয়ী হয়েছে মনুষ্যত্ব নামক ছায়ার কাছে। যুবতী নারী তার পরিচিত কেউ নয়, তবুও তার নির্মম মৃত্যু তাকে ভাবিয়ে তুলেছে বহুবার। নিজের আশ্রয় চলে যাবে, উপার্জনের পথ বন্ধ হয়ে যাবে, বৃদ্ধ মাতাকে সাহায্য পাঠাতে পারবে না, এমনি অনেক ব্যক্তিগত স্বার্থের কথা আসলেও সে শেষ পর্যন্ত যুবতী নারী হত্যার ঘটনা প্রকাশ করেছে। যুবতী নারীর জন্য ন্যায় বিচার সে এনে দিতে চায়। বাঁশঝাড়ের ঘটনার সাক্ষী বলতে যুবক শিক্ষক, তারপর সে সাধারণ শিক্ষক। উঁচু বংশের নামযশধারী কাদেরের বিরুদ্ধে করা অভিযোগ বিশ্বাস করাটা সহজ হলেও মেনে নেওয়া এতটা সহজ নয়। যুক্তিতেই এমনটা চলে আসে, সেটা যুবক শিক্ষক নিজে উপলব্ধি করেছে অনেকবার। তবুও সে বিবেকের দহনে আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছে। সে ঘটনাটি প্রকাশ করা নিজ দায়িত্ব মনে করেছে। এটা তার নিজের ধ্বংসের কারণ ছাড়া আর কিছুই এনে দেয়নি। ফলাফল বলতে শূন্যতা এসে দাঁড়িয়েছে। আইন তার কথা বিশ্বাস করেনি, একজন উন্মাদ ভেবেছে তাকে, পাগলের প্রলাপ হিসেবে গ্রহণ করেছে, আর শেষে দোষী হিসেবে তাকেই ইঙ্গিত করেছে। বাঁশঝাড়ের ঘটনা প্রকাশ করা আর চাপিয়ে রাখা দুটোই যুবক শিক্ষকের জন্য নিষ্ঠুরতা। যদি সে চেপে রাখে তাহলে সে বিবেকের দংশনে বিষিয়ে যাচ্ছে প্রতিটা মুহূর্ত, আর প্রকাশ করলে কেউ বিশ্বাস করবে না যে দোষটা এসে পড়বে তার নিজেরই উপর। উপন্যাসটিতে কাদের চরিত্রটি গুরুত্বপূর্ণভাবে প্রকাশিত হয়নি, তার দৃষ্টিভঙ্গি পাঠকের অগোচর রয়ে গেছে। তবে উপন্যাসের সমস্ত কথা চিন্তা কাদেরের দ্বারা সংগঠিত বিষয় নিয়ে আবর্তিত হয়েছে যুবক শিক্ষকের মনে। বেশ কিছু চরিত্রের আনাগোনা থাকলেও তাদেরকে খুব কমই প্রকাশ করেছেন লেখক। সবচেয়ে বেশি ফোকাস করেছে বাঁশঝাড়ে যুবতী নারীর মৃত্যুর ঘটনা। দরিদ্র মাঝির বউয়ের সাথে কাদেরের প্রণয়ের কারণ ভালোবাসা ছিল কিনা এ নিয়ে সুস্পষ্ট কোনো ধারণা লেখক দেননি। তবে অবৈধ সম্পর্ক ছিল তা যুবক শিক্ষকের চিন্তা থেকে ধরে নেওয়া যায়, কিন্তু ভালোবাসা ব্যতীত প্রণয় সম্ভব কিনা এটাই প্রশ্নাতীত। যুবতী নারীর মৃত্যুর ঘটনা একটা দুর্ঘটনা হিসেবে চিহ্নিত করা যায়। দুজনের সম্মতিতেই তারা অর্থাৎ কাদের ও যুবতী নারী বাঁশঝাড়ে দেখা করতে আসে। কাদের কেন তাকে হত্যা করবে এমনটা চিন্তার বাইরে। যুবক শিক্ষকের উপস্থিতি বুঝতে পেরেই যুবতী নারী একটু চিৎকার দিয়ে উঠে। কাদের তার গলা চেপে ধরে যাতে চিৎকারের আওয়াজ না হয়। কথা হলো, তাদের দুজনের সম্মতিই যদি ছিল তাহলে কেন যুবতী নারী চিৎকার করলো, আর কাদেরই বা কেন তার গলা টিপে ধরলো? সে তো মুখ চেপেও ধরতে পারত, কণ্ঠ নালেই কেন ধরতে হলো কাদেরকে? নাকি ভয় পেয়ে কাদের যুবতী নারীকে হত্যা করে ফেললো? এখানেও একটা প্রশ্ন থেকে যায়। এমনও হতে পারে যুবতী নারী চিৎকার করে প্রমাণ করতে চায় কাদের তাকে জোর করেছিল। তাহলে এখানে ভালোবাসার প্রশ্নই ওঠে না। আর ভালোবাসা নেই বলেই যুবক শিক্ষকও কাদেরকে ক্ষমা করতে পারে না। আবার যুবক শিক্ষক কাদেরকে অনুসরণ করেছিল বলেই দুর্ঘটনাটি ঘটেছিল, এমনটাও ভেবে নেওয়া যায়। যুবক শিক্ষকের উপস্থিতি বুঝেই যুবতী নারী চিৎকার করেছে, আর কাদের তার বংশমর্যাদা নিজের সম্মানের কথা ভেবে ভয় পেয়ে যুবতী নারীর গলা টিপে ধরে মৃত্যু হয় একটি প্রাণের। কিছু কিছু ঘটনা এভাবে আকস্মিক ঘটে যায়। শুধুমাত্র ভয় মানুষের বোধ শক্তিকে লোপ করে দেয়, জঘন্য খারাপ কাজের দিকে ঠেলে দেয় একজন সহজ সুবোধ মানুষকেও। সবশেষে উপন্যাসটির মাধ্যমে মূলত মানসিক চিন্তাটা কিভাবে মানুষের দৈনন্দিন জীবনকে টলিয়ে দিতে পারে এমনই একটা চিত্র অঙ্কিত হয়েছে যুবক শিক্ষকের চরিত্রের মাধ্যমে। তাছাড়াও ভয় মানুষকে ধ্বংস করে দিতে পারে, আর এটা পাঠককে শিক্ষা দেয় যে সর্বসময়
ভয়কে পরাজিত করার, ব্যক্তি স্বার্থকে বড় করে না দেখে অপরের জন্য চিন্তা করার ধারণাও পাঠক পেয়ে থাকবেন এই উপন্যাসটি থেকে। মূলত চাঁদের অমাবস্যা উপন্যাসটি আরেফ আলীর পূর্ণাঙ্গ মানুষ হয়ে ওঠার কাহিনী, তার অস্তিত্ববাদ কাহিনী। আমরা এই চাঁদের উপন্যাসটি পড়ে দেখেছি কিভাবে একজন গ্রাম্য শিক্ষক একজন পূর্ণাঙ্গ মানুষ হয়ে উঠেছে। আমি এই উপন্যাসটি থেকে তোমাদেরকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং কিছু রচনামূলক প্রশ্ন দিচ্ছি। সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা পড়ে রাখবে। কাদেরের দরবেশী লাভের ইতিহাস সংক্ষেপে লিখো। মাঝির বইয়ের মৃতদেহ নদীতে ভাসবার দৃশ্য সংক্ষেপে লিখো। চাঁদের অমাবস্যা উপন্যাসের দাদা সাহেব চরিত্রটি আলোচনা করো। আর আরেকটা প্রশ্ন, অস্তিত্ববাদ কি? রচনামূলক প্রশ্নের মধ্যে চাঁদের অমাবস্যা উপন্যাস অবলম্বনে আরেফ আলীর চরিত্র আলোচনা করো। চাঁদের অমাবস্যা উপন্যাসের শিল্প সাফল্য আলোচনা করো। অস্তিত্বের যন্ত্রণা ও জটিলতা সৈয়দ ওয়ালিউল্লাহ চাঁদের অমাবস্যা উপন্যাসে কি রূপে শিল্পরূপ পেয়েছে আলোচনা করো। এই প্রশ্নগুলি তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি হিসেবে রেডি করে রাখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ এই পর্যন্তই। আবার নতুন ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।